শ্যামা, তুমি ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। 20 বছর আগে যখন আমাদের দেখা হয়েছিল সেই সময় আর আজকের সময়ের মধ্যে অনেক পার্থক্য শ্যামা। আজকের সময়ের ব্যাপারে আমার তোমার সাথে কিছু কথা আছে। চলো শ্যামা, চলো। দেখো, তোমার জন্য সবাই আমরা চিন্তা করছি। এই তো কেউ রাত্রে ঘুমোয়নি, দেখো সবাই তোমার কথা ভাবছে, তোমার বাবা মা, তোমার বোন, দিদি ভাই। কে? শিবা, আমি, দরজা খোলো। ওই লোকটার এত রাতে আমার সাথে কি দরকার? আমাকে জানলাই দেখে নেয়নি তো? যা চালাক লোক। আসুন। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাওনি? আর কার সঙ্গে ফোনে কথা বলছিলে মনে হলো? কাকে ফোন করছিল? ফোন করিনি, ফোন এসেছিল। কার ফোন? মা আমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছে, তাই মাই ফোন করেছিল। শ্যামা? শ্যামার তো দুশ্চিন্তা করা স্বভাব, সবাইকে নিয়ে দুশ্চিন্তা করে। আর তোমাকে তো এখন নিজের ছেলে ভাবছে, তোমাকে নিয়ে তো দুশ্চিন্তা করবেই। একটা কথা আমাকে বলো তো, তুমি জানলার কাছে কি করছিলে? ওই কিছু লোকের আওয়াজ পেয়ে দেখলাম এখানকার সন্ন্যাসিনীরা বোধহয় কোথাও যাচ্ছে। আর আপনিও তো ওখানে ছিলেন। হ্যাঁ, সন্ন্যাসিনীরা দেশে দেশে যাচ্ছে, ওনাদের দেশে দেশে পাঠানো হচ্ছে আমাদের আশ্রমের প্রচার করতে। আশ্রমের নাম গোটা বিশ্বে তারা ছড়িয়ে দেবে। ভালোবাসার বাণীতে আমরা গোটা পৃথিবীকে এক সুতোয় বাঁধব, এই আমাদের পরিকল্পনা। হরে কৃষ্ণ। শিবা, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি শুয়ে পড়ো, রাত হয়ে গেছে কিন্তু। কেমন? তোমার আমি শেষ দেখে ছাড়বো অশোক চৌধুরী। মানুষের মান, সম্মান, বিশ্বাস, শরীর সব বিক্রি করো তুমি। তোমার মতো শয়তানকে বেশি বাড়তে দেওয়া ঠিক নয়। বড় বৌদি, আজকে আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে বাড়ির মেয়েরাও সব কাজ করতে পারে। কি সুন্দর ঘরটা সাজিয়ে দিন আমরা। সত্যি বিজলি, মেসোমশাই তো সব করেই তারপরে বাজারে গেল মিষ্টি আনতে। এই একটা ফুল পড়ে গেছিল, সেটা লাগিয়ে বাবা বানিয়েছিস। তুই না পারিসও। তুমিও না আমার প্রশংসা কখনো করতে পারো না। আমিও যে সব কাজ পারি তুমি কিছুতেই বুঝতে পারো না। বাবা ঠিক আছে। বাবা আস্তে আস্তে আবার হুমড়ি খেয়ে পড়িস না, সব ভাঙবে তারপরে। এত হাসি কিসের রে? রান্না বান্না কত দূর হয়েছে সেসব? এখনো রান্নাঘর থেকে কেন খুন্তির আওয়াজ আসছে? হয়নি তো? মা, রান্না প্রায় হয়েই গেছে। মেজো ওই মুড়োটা নামালে আমি ডালটা বসিয়ে দেবো। হ্যাঁ,
এখনো মুড়ো ভাজা হচ্ছে, ডাল বসাওনি? সে কতক্ষণে ফুটবে, কতক্ষণে নামবে? জামাই বাবাকে কি পেট শুকিয়ে বসে থাকবে নাকি? চিন্তা করো না, ডাল সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন টোড়নের ব্যাপার তো আমি অত বুঝি না মা, ওটা বর্দি ভাই করে দেবে, 10 মিনিটও লাগবে না। হ্যাঁ মা বুঝলাম, ডালের ভাগ্য খুব খারাপ, কিন্তু মাংসের ভাগ্য কি সেই হয়েছে নাকি? কদ্দূর সে? মা মাংস অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ইলিশ ভাপাও রেডি। ইলিশ ভাপা? আচ্ছা কই মাছগুলো কি করলে? এত বড় বড় কই যে নিয়ে এসছে অলোক, এগুলো কি রান্না হয়েছে? রেডি হয়ে গেছে মা সকালে। মোরলা মাছের টকও রেডি। এই বিজলি, ওরা খেতে বসার আগে পাপড়গুলো ভেজে দিবি কিন্তু সুন্দর। আচ্ছা ঠিক আছে। ও বলছি যে আমাদের জামাই বাবা জীবনকে একটু জিজ্ঞেস করে নিও তো, সব খায় তাই কিনা। ও তো আমাকে বলেছে কোনো খাবারে অ্যালার্জি নেই, কিন্তু এইসব খাবার ওর পছন্দ হবে তো? সে মা শ্যামা সবকিছু জেনে নিয়েছে, আর তুমি এত টেনশন করো না তো, তারপর তো শরীর খারাপ করবে। না না বড় বৌমা, মেজো বৌমা, কখনো দেখেছো কাজের মধ্যে থাকলে আমার শরীর খারাপ করে? সংসারের কাজ করতে তো আমার ভালো লাগে, বরঞ্চ আজকাল না ফাঁকা বসে থাকলে মনটা বড় খারাপ করে। খালি তোমাদের বাবার কথা মনে পড়ে, আর মনের ভেতরটা হু হু করে ওঠে, আর কিচ্ছু ভাল লাগে না আমার। বরঞ্চ আমাকে এইসব নিয়ে থাকতে দাও, তাতে আমার শরীর খারাপ হবে না। ও মামা, আজ এই সেসব কথা বাদ দাও, আমাকে কেমন লাগছে বলো তো? এই দেখো ফুল টুল লাগিয়েছে, বেশ ভালো লাগছে না? আরে কি গো, বিজলির বিয়ে নাকি? আমি তো জানতাম জামাই ষষ্ঠী। তুই কি আমাদের বাড়ি জামাই? এরকম সেজেছিস কেন বসে? না আসলে আমি ভাবলাম এতদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি একটু সুন্দর করে সাজি। ও তো মেজো বৌদিকে বলেছিলাম একটা পাট পাট করে সুন্দর করে শাড়ি পরতে, কই বলো না তো। এই তুই চুপ কর তো। মেজো বৌদি তোমার মতন তো নয়, কাজকর্ম ফেলে সাজতে বসবে, লিপস্টিক লাগাবেন তিনি। এই বলছি যে তুমি একটু সেজেগুজে নিয়ে কিন্তু, হ্যাঁ এরকম ভাবে থেকো না। মা ঠিক না তো। না না, ওর মন খারাপ করে থাকতে আছে, একটু সেজেগুজে নিও। কেমন কেমন সাজতে বলো তো আগে তুমি। ও শ্যামা কোথায়? ও ওর নিরামিষ রান্নাঘরে এখনো বোধহয় রান্না করছে। দেখেছো এখনো মনে হয় করে উঠতে পারিনি রান্না, আমি যাই সাহায্য করে গিয়ে। না না মা, কোনো সাহায্য লাগবে না। আরে বাবা, আমি তো শুধু ভাজাগুলো করছিলাম এখন। হ্যাঁ এতক্ষণে ভাজাগুলো করলি? হ্যাঁ, তুমি তো চিন্তা করো কেন বলো তো? আরে ভাজাগুলো আমি ইচ্ছে করে পরে করেছি যাতে মুচমুচে থাকে। আর নিরামিষ তরকারি পায়েস সব সকালবেলায় হয়ে গেছে। ও পায়েস টায়েস সব হয়ে গেছে? কিন্তু শুধু পায়েস হলে তো হবে না বড় বৌমা, বলছি যে মিষ্টিও তো লাগবে। বৃন্দাবন গেছে মিষ্টি আনতে? আরে বৃন্দাবন আবার যাবে কি, ও ভালো মিষ্টি চেনে। এই দেখো মোদকের দোকান থেকে ইয়াব বড় বড় সাইজের রাজভোগ এনেছে, একদম টাটকা, বুঝলে? হ্যাঁ এ সবই দেখি ইয়াব বড় বড়, বলে ইয়াব বড় বড় কই, ইয়াব বড় বড় রাজভোগ। হ্যাঁ ক্ষীরমন্ডি কি আনবে? সে তো কোন সকালে এনেছি। তখন কি হয়েছিল জানো তো, এই যে হাড়িটা ধরার আর হাতে জায়গা ছিল না, আবার যে তোলো। ও বিজি বিজি, শিখে নিয়ে যা, ও পারছে না রে, যা। সাবধানে রাখবি, হাত থেকে ফেলে আবার ভাঙিস না। এই সবই তো ঠিক আছে, তোমার কর্তাটি কোথায়? তার তো আমার দাদুভাইকে নিয়ে আসার কথা ছিল, এখনো তো পাত্তা নেই। দেখো বেলা গড়াতে যায়, কখন নাওয়া খাওয়া করবে। চলে আসবে মা, এত চিন্তা করো না, ওরা বেরিয়ে পড়েছে। হ্যাঁ সে ঠিকই আছে। নিখিলটা কোথায়? সেই বা কোথায় বসে আছে? এই নিখিল, নিখিল কোথায় গিয়ে বসে আছে দেখো। এই নিখিল, কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? তোমার মেজদা ভাই যে আমার ছোট দাদু ভাইকে নিয়ে আসছে না, চিন্তার তো ব্যাপার। মা সবসময় এত দুশ্চিন্তা করো না। মেজো ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তুমিও না। ও 8 ঘন্টার মধ্যে ফিরছে? যাক নিশ্চিন্ত হওয়া গেল। এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে। বিজলি শোন শোন, বলো মা। বলছি যে এবার তো খাওয়া দাওয়া শুরু করতে হবে, খাবার টেবিলটা সাজিয়ে ফেল, যা শিগগিরি। ও শোনো না, বলছি যে আজকে টেবিলটা আমি সাজাই। ও নিজের জামাই বাবা জীবন খাবে বলে নিজে সাজাবে, তাই তো? তুমি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সাজাবি। তাহলে বিজলি ওই কাঁসার বাসনগুলো বের করে রেখেছি না, দিয়ে দে, শ্যামাকে দিয়ে দে, সাজিয়ে নেবে। আচ্ছা ছোট বৌদি, আমি গিয়ে বাসনগুলো এনে রাখছি, তুমি ওর মন মতো সাজিয়ে নিও। এই বিজলি শোন, সত্যি কথা বলতো, তোকে মাথায় গোলাপটা কে দিয়েছে? ওই গোলাপ। এটা একদম ঠিক বলেছো তুমি মেজো বৌদি। এই বিজলি, তোর বর তো এখানে নেই, তাহলে কে দিয়েছে? আজকে এরকম একটা আনন্দের দিনে কি করে সবার সামনে কথাটা বলি? শিবাকে তো এনারা সবাই নিজেদের সন্তান বলেই ভাবেন। আজকে সত্যি কথাটা বললে শিবা যেমন এক নিমেষে আবার রাস্তার ছেলে হয়ে যাবে, তেমন এদের সবার বিশ্বাস আর অনুভূতিগুলোও তো বড় রকমের ধাক্কা খাবে।
ব্যাপার শিবা, কেমন লাগছে? আজ সকাল থেকে দেখছি তুমি একটু বেশি চুপচাপ। না না, কিছু না। রাতে কি ভালো করে ঘুম হয়নি নাকি? না না, তেমন কিছু না, ভালোই ঘুম হয়েছে। তাহলে তাহলে কি কি জানতে চাইছেন? আচ্ছা, আশ্রম কেমন লাগলো সেটা বলো। ও আশ্রম, আশ্রম তো আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন আমার দু চোখ খুলে গেছে। কম বয়সী ছেলেমেয়েরা যেভাবে ধর্ম প্রচার করতে যাচ্ছে, সেটা তো গর্বের ব্যাপার, প্রশংসা করার ব্যাপার। যাক, ভালো লাগলেই ভালো। না সত্যি, আপনি বাড়িতে একজন এরকম নিষ্ঠুর টাইপের মানুষ, আর এখানে এই আশ্রমে আপনি একেবারেই অন্যরকম একজন মানুষ। সেটা এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না। এ কি অনিরুদ্ধ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি সেই কখন থেকে আপনাকে খুঁজছি। ও, এবার বুঝতে পেরেছি, আপনি এখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে শাশুড়ি মাদের কথা শুনছেন, তাই তো? আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। দাঁড়ান। কৃষ্ণা, ওরকম কিছু না, মানে আমি নামছিলাম তাই মেনুটা কানে এলো। মেনুটা শুনে তো মনে হচ্ছে এত যা রান্না হয়েছে, আমি কি একা খেতে পারবো? এত তো আমি খেতে পারবো না। দেখুন, আপনি যদি সব খাবার না খান তাহলে কিন্তু ঠাম্মি খুব রাগ করবে। কিন্তু কৃষ্ণা, এত খাবার আমি একা কি করে খাবো? আপনি একদম চিন্তা করবেন না, জেঠুরা আছে, তারপর ভাইও ফিরছে। সবাই মিলে যখন হই হই করে খাওয়া দাওয়া হবে, তখন দেখবেন সব অস্বস্তি কেটে গেছে। আমি এখন যাই, হ্যাঁ, পুজোটা সেরে আসি। এত কষ্ট করে, এত আশা নিয়ে সবাই ষষ্ঠীর আয়োজন করেছেন, আগে সেটা মিটুক, তারপর সবাইকে শিবার ব্যাপারটা বলবো। আগে বলে দিলে তো খাওয়া দাওয়াটাই নষ্ট হয়ে যাবে। মা জেঠিমারা এত পরিশ্রম করেছেন, সবাই খুব কষ্ট পাবে। ছেলেটা শিবা সেজে এই বাড়ির সবাইকে এইভাবে ঠকিয়ে যাবে, আমি জেনেও সেটা না, সেটা কিছুতেই হতে পারে না। যতই খারাপ লাগুক, আজই ওর সব কথা আমি সবার সামনে বলবো। ষষ্ঠীর অনুষ্ঠানটা একবার মিটে যাক, তারপর সবাইকে আমি সত্যি কথাটা বলবো। আসলে কি বলতো, এই আশ্রমটা আমার মুক্তির জায়গা। এখানে আসলে আমি শান্তি পাই। সে যাই হোক, তোমার বাড়িতে গিয়ে কি কাজ সেটা মনে আছে তো? কি বলতে হবে সেরকম হলে একটু রিহার্সাল করে নাও। রিহার্সাল দেওয়ার কিছু নেই, সব মনে আছে। তাও একবার বলো, শুনে নি। আসলে বোমাটা কতটা কার্যকরী সেটা দেখে নিতে হবে না? ওই তো গিয়ে বলবো। বসন্ত চৌধুরী আমাকে সম্পত্তি লিখে দিয়ে গেছে, আর এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। এখন থেকে এই সম্পত্তির মালিক আমি, আর এই বাড়িতে আমি এখন যা বলবো তাই হবে। যদি তাতে কারোর মত না থাকে তাহলে সে চলে যেতে পারে। এইসব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারলে আমিও বাঁচি। আর এই ছেলে ছেলে খেলা আমার আর ভালো লাগছে না, তাই এখন থেকে আমাকে এই সম্পত্তির মালিক হিসাবে মানলেই ভালো। ঠিক আছে তো? দারুণ, সত্যি দারুণ।
এই বোমাটা তুমি যখন বাড়িতে গিয়ে ফেলবে তখন নিখিল আর বড়দা ভাইয়ের মুখটা কেমন হবে ভেবেই মজা লাগছে। দারুণ, একদম এরকমই বলবে, ঠিক আছে? ভেরি গুড। করে নিন মজা। আজ যে কোথায় কি বোমাটা ফাটাবো সেটা তো আপনি এখনো আন্দাজই করতে পারছেন না। বিজলি, ওগুলো নিয়ে আয়। এ নাও। হ্যাঁ দে। ওটা ওদিকে না, এখানটায় দে। ও তাহলে তুমি তোমার মনের মতো সাজিয়ে নাও, আমি বরঞ্চ রান্না করে যাই। ছোট বৌদি মিষ্টি বাড়ছে। যা। ও বড় বৌমা, কত দেরি তোমাদের? হলো কি? 1টা বেজে গেল যে। মা, সেই জন্য তো সবটা সাজিয়ে ফেলছি। দাদু ভাই তো এখন এলো না, আর অশোকটা কি করছে বলো তো? হ্যাঁ, আশ্চর্য, একটা ফোন করে বলবে তো কতদূর আছে, কখন শোনো না, পৌঁছবে। বলছি আর অপেক্ষা না করে এবার অনিরুদ্ধকে খেতে বসিয়ে দাও। তা কি করে হয়? শ্যামার ছেলে আসেনি, ও ষষ্ঠী করবে কি করে? সেই তো, আজকে তো শুধু জামাই ষষ্ঠী নয়, আজকে তো আসলে অরণ্য ষষ্ঠী, যা মায়েরা সন্তানদের মঙ্গল কামনার জন্য করে। মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অনিরুদ্ধ ব্রেকফাস্ট করেছে, তারপর কিছু খাইনি, ওকে এবার বসিয়ে দাও। আমি বরং একটা কাজ করি, আমি মেজদা ভাইকে একটা কল করি। এই দেখো, এতক্ষণ করিসনি কেন? শিগগিরই ফোন কর। কাউকে ফোন করতে হবে না, আমরা এসে গেছি। আচ্ছা, আসতে এতক্ষণ লাগলো? তুমি আশ্রমটা এত দূরে কেন করতে গেলে বলো তো? আরে অশোক, তোর কি কোনোদিন কোনো আক্কেল হবে না? তোকে না বলে দিলাম শ্যামা ষষ্ঠীর ব্রত পালন করছে, তুই ছেলেটাকে এত দেরি করে নিয়ে ফিরলি? তোকে বলেছিলাম না তাড়াতাড়ি ফিরতে? জামাই ষষ্ঠী তো অনিরুদ্ধর হবে, শিবাকে নিয়ে তো টানাটানি কিসের? এখন আমি তোকে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শোনাতে বসবো? শুধু এইটুকু জেনে রাখ, অরণ্য ষষ্ঠী মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় করে, আর জামাই হোক নিজের সন্তান হোক, সন্তান তো সন্তানই না। এসব ব্রত পালন করা অনেক কঠিন ব্যাপার, তুই বুঝবি না। ও ঠাম্মি, অরণ্য ষষ্ঠী কি গো? এই রে, সে অনেক লম্বা গল্প, অনেক লম্বা গল্প, সেসব আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। এখন শুধু একটা জিনিস জেনে রাখো, এই দিন ব্রত করলে মা ষষ্ঠী সন্তানদের 60 দেন। মা ষষ্ঠীর 60 পেলে মৃত সন্তানও মায়ের কোলে ফিরে আসে, তাই মা ষষ্ঠীর 60 এই দিন সন্তানের মাথায় বুলিয়ে দিতে হয়। উমা, তাহলে তো ভাইকে এই অনুষ্ঠানে থাকতেই হবে। আচ্ছা ঠাম্মি, তাহলে এই পুরো অনুষ্ঠানটা জামাইদের দিকে এলো কি করে? মানে জামাই ষষ্ঠী কি করে হলো? এই দেখো, তুমি আজকালকার ছেলেও এসব কি কথা বলছো? মেয়ে সন্তানও তো সন্তান। আসলে আগেকার দিনে কি হতো, মেয়েরা একবার শ্বশুরবাড়ি ঢুকে গেলে, মানে পালকি চড়ে শ্বশুরবাড়ি ঢুকলো তো মরার খাটে করে বেরোলো, এরকম অবস্থা। আর তার মাঝে তো কোথাও বেরোতে দিত না, তো সেই জন্য বাপের বাড়ি যাওয়ার জন্য নানান ঝক্কি পাওয়াতে হতো, নানান অজুহাত বাহানা তৈরি করতে হতো। বিশেষ কারণ না থাকলে তো যেতেই দিত না বাপের বাড়ি। তো কোনো এক বুদ্ধিমতী মা, আমার তো তাই মনে হয়, উনি করলেন কি, জামাই ষষ্ঠী বানিয়ে দিলেন অরণ্য ষষ্ঠীকে। মজার ব্যাপারটা হচ্ছে, জামাইকে আপ্যায়ন করবার জন্য নেমন্তন্ন করলে মেয়েটিও তো সঙ্গে আসছে, মেয়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আবার অন্য দিক থেকে ভাবতে গেলে জামাইও তো সন্তান তুললো, তো অরণ্য ষষ্ঠী হচ্ছে সন্তানের মঙ্গল কামনায়। তার মানে ঠাম্মি, তোমার এই পুরো এক্সপ্লেনেশন থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, এই যে এত আয়োজন, এত আদর আপ্যায়ন, সেটা আসলে কৃষ্ণাকে কাছে পাওয়ার জন্য, তাই তো? এ মা, ছিছি অনিরুদ্ধ, তুমি মায়ের শেষ কথাটা শুনলে না? জামাইও সন্তান তুলল। দেখো বাপ, তুমি কিন্তু কৃষ্ণা বা শিবার চেয়ে আমার কাছে কম কিছু না। মা, আমি তো এমনি মজা করছিলাম। আমার কি মনে হয় জানো তো অনিরুদ্ধ, ওই বুদ্ধিমান মা অনেকটা কাম্মার মতন, মানে হিসেব ভালোবাসা দুটোতেই এক্সপার্ট। ওমা,
শুনলি শ্যামা, মুন্নি দিদিভাই কি বললো? দেখিস বাবু, হিসেব করে ভালো টালোবাসিস নে, একবারে সমান ভালোবাসিস সবাইকে। মা সেটা আমাকে বলে দিতে হবে? শোন একটা কথা, আজকে তুই তোর মেয়ে জামাইকে নিয়ে ব্যস্ত থাক বাবু। আমি আমার দাদু ভাইকে আজকে যত্ন করে খাওয়াবো। দেখ, যবে থেকে এসছি একটু যত্ন করে খাওয়াতে পারিনি, মাথায় হাত বুলিয়ে খাওয়া। ও দাদু ভাই, শিগগিরই হাত মুখ ধুয়ে এসো, যাও যাও খেতে বসবে। মা, তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে শিবা জামাই না হয়েও স্পেশাল আদর পাচ্ছে। তা এত বছর বাড়ি ছাড়া ছিল, ওর তো রোজ স্পেশাল আদর পাওয়া উচিত।